হ্যালো স্টুডেন্টস, কেম লার্নিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি অঙ্কিতা। এই চ্যানেলে আমি 11-12 কেমিস্ট্রি নিয়ে কিছু আলোচনা করি। আজকের ভিডিওটা শুধুমাত্র ক্লাস 12 পরীক্ষার্থীদের জন্য, হ্যাঁ, যাদের এক্সাম সামনে করা নাড়ছে, রাইট? তো সবাই প্রচুর টেনশনে আছো, মনের ভেতরটা দুরু 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 করছে যে কি জানি কি পরীক্ষায় পড়বে না পড়বে, আদৌ পারবো তো, এরকম মনে হচ্ছে না? ডর সবকো লাগতা হ্যায়, লেকিন ডর কে আগে হি জিত হ্যায়। না, আমি এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের অ্যাড দিচ্ছি না। সত্যি সবাই টেনশন লাগে, বিশ্বাস করো। পরীক্ষার আগে সবারই মনে হয় কি জানি কি পড়বে, এত কিছু তো পড়েছি, কি পড়বে, আদৌ কি পারবো, এরকমই মনে হয়। তো এই যে টেনশনটা হচ্ছে না, এই যে সময়টা, এই যে তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, সামনে এক্সাম, মাঝে কিছুদিন সময় আছে, এই যে সময়টা, এই সময় এই ভয়টাকে, এই যে ভয়টা তোমাদের মনে হচ্ছে বা টেনশনটা যে হচ্ছে, এটাকে কাজে লাগাতে হবে। কি করে কাজে লাগাবো বলো তো? আমরা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব। আমরা বারবার কোয়েশ্চেনগুলোকে দেখব, দেখলে আমাদের মনের মধ্যে একটা টেনশন তৈরি হবে যে আমি পারছি তো। আননোন কোয়েশ্চেন, স্বাভাবিক, আননোন কোয়েশ্চেন দেখলে একটা কীরকম হয় না মনের মধ্যে প্যালপিটেশন, তো পারছি কি না এরকম মনে হবে, পারছি না, বা কিছু কিছু পারছি, কিছু কিছু পারছি না, এরকম হবে। তো এই যে টেনশনটা এরকম হতে 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 যখন তোমরা অ্যাকচুয়ালি এক্সাম দিতে যাবে এবং ওখানে গিয়ে আননোন কোয়েশ্চেন দেখবে, তখন কিন্তু আর তোমাদের এই টেনশনটা হবে না, কারণ অলরেডি তোমরা অনেকবার এই টেনশনটাকে ফেস করে এসেছো, তাই না? আচ্ছা, এই যে আমি বলছি কোয়েশ্চেন সলভ করো, আচ্ছা কোয়েশ্চেন সলভ করা মানে কি বলো তো? মানে কি অনেক কোয়েশ্চেন হ্যাপাজার্ডলি পরপর সলভ করে যাওয়া, এরকমটা কি ভাবা যে এত কোয়েশ্চেন সলভ করছি, এখান থেকে কিছু না কিছু কমন পেয়ে যাব? না, একেবারেই না। আমাদের ভাবনাটা এরকম হওয়া উচিত যে আমরা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করব, কিন্তু কম সংখ্যায় করব। এরকম নয় যে আমরা 500টা কোয়েশ্চেন করে ফেললাম, আমরা 20-30টা কোয়েশ্চেন করব, কিন্তু আলাদা আলাদা টাইপের কোয়েশ্চেন করব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পেছনে যে লজিকটা আছে সেই লজিকটাকে বোঝার চেষ্টা করব। তাহলেই দেখবে তোমাকে যে কোনো আননোন কোয়েশ্চেনই দিক না কেন, সেই লজিকটা যখন তোমার ক্লিয়ার থাকবে এবং বেসিক কনসেপ্টটা যখন তোমার ক্লিয়ার থাকবে, তুমি যে কোনো কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবে, এবং আস্তে আস্তে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে যে কিছু বা যে কোনো কোয়েশ্চেনে দিক না কেন, সিলেবাসের মধ্যে থেকেই তো দেবে নাকি, সিলেবাসের বাইরে তো দেবে না, তাহলে তো আমার জানা কনসেপ্টের মধ্যে থেকেই দেবে, তাহলে আমি ঠিক করে ফেলবো। এই কনফিডেন্সটাই কিন্তু এক্সাম হলে দরকার। ওকে, তো এই টপিকটা নিয়েই আমাদের এই ভিডিও। আমরা এখানে কি করব, বেশ কিছু কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব, ঠিক আছে? তার আগে আমরা বুঝবো যে একটা কোয়েশ্চেন সলভ করতে গেলে কি মনোভাব বা কি অ্যাপ্রোচ দরকার, কিভাবে আমরা কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করব, বা কিভাবে আমরা ভাববো যে এই কোয়েশ্চেনটা কিভাবে আমরা সলভ করব। এই যে ভাবনাটা, কোয়েশ্চেন দুম করে একটা কোয়েশ্চেন দেখেই সলভ করতে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। কোয়েশ্চেনটা সলভ করার আগে কিছু ভাবনা থাকে, কিছু প্রিপারেশন থাকে, তো সেই জিনিসটাই আমরা এখানে শিখবো, এবং তারপরে গিয়ে কিছু কোয়েশ্চেন সলভও করে আমি দেখাবো যে এইভাবে আমাদের চেষ্টা করা উচিত। ওকে, তো অর্গানিকের ক্ষেত্রে আমরা ফার্স্টে আসি। যে অর্গানিকের যে কোয়েশ্চেনগুলো হয়, সেই কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয় বলো তো? একটু বড় বড় স্ট্রাকচার থাকে, বেনজিন, তার সাথে এদিক ওদিক সেদিক আরও সব ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে না ঘাবড়ে যাই, এত বড় স্ট্রাকচার পারবো কোয়েশ্চেনটা করতে, এরকম তো করিনি, এরকম মনে হয়, ঠিক আছে? তো ফার্স্টেই হচ্ছে কি, ডোন্ট প্যানিক। রুল নাম্বার 1, ডোন্ট প্যানিক। একদম ভয় পাবে না, বি কুল, ঠিক আছে? আর সিলেবাসের মধ্যে থেকেই তো দিয়েছে, দেখিই না কি দিয়েছে। ওকে, শান্ত মনে আমাদেরকে কোশ্চেনটা দেখতে হবে, ঠিক আছে? 2 নাম্বার, কোশ্চেনটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। আমরা কি করি, তাড়াহুড়ো করার সময়, পরীক্ষার সময় এমনি একটা টেনশন চাপ ব্যাপার থাকে, তো তাড়াহুড়ো করে কোশ্চেন আউটলুক করে যায়, কোশ্চেনটাকে ভালো করে দেখিই না। তো ভালো করে কোশ্চেনটাকে অবজার্ভ করতে হবে যে এক্স্যাক্টলি আমাকে ধরো এ থেকে বিতে কনভার্ট করতে দিয়েছে, বা এ থেকে বিতে করার জন্য আমার সি রিয়েজেন্ট দরকার, তো সিটা কি, ঠিক আছে? তার জন্য কি এ আর বি, এই দুটো স্ট্রাকচার কিন্তু আমাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। এতে কি ছিল, বিতে কি নেই, বা এতে কি আছে যেটা বিতে গিয়ে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যেমন ধরো কিটোন থেকে এস্টার তৈরি হয়েছে, তো যখনই আমি আইডেন্টিফাই করতে পারবো না যে এটা কিটোন, এটা এস্টার, তার মানে এটা সাইক্লিক কিটোন এবং এটা সাইক্লিক এস্টার, সাইক্লিক কিটোন থেকে সাইক্লিক এস্টার হয়েছে, তখনই আমার মাথায় ক্লিক করবে, ও আচ্ছা এটা তো বায়ার ভিলেজার, রাইট? তো আমাকে স্ট্রাকচারগুলো কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। রুল নাম্বার 3, কোশ্চেনটায় যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে সেটা খাতায় লিখবো। যতই তুমি কোশ্চেনের দিকে দেখে মনে মনে আকাশ পাতাল ভাবো না কেন, যতক্ষণ না তুমি নিজে খাতায় সেটা লিখছো নিজের হাতে স্ট্রাকচারটা, ততক্ষণ কিন্তু ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হবে না। তো রুল নাম্বার 3, খাতায় আমরা লিখবো। তারপরে আমরা ভাববো যে আচ্ছা এখানে কিটোন থেকে এস্টার হয়েছে, নাকি কিটোন থেকে অ্যাসিড হয়েছে, নাকি অ্যাসিড থেকে এস্টার হয়েছে, কি হয়েছে? তারপরে আমরা ভাববো যে আচ্ছা এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা কোন কোন রিয়াকশনে হতে পারে, তখন আমরা ভেবে উত্তরটা করে ফেলবো। এইভাবে ভাবনাটা কিন্তু এইভাবে প্রোগ্রেস করতে হবে আমাদের।
ওকে, তার ফলে যে আননোন কোশ্চেনে দিক না কেন আমি সলভ করে ফেলবো। ওকে, আর হচ্ছে কি তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক বড় বড় অঙ্ক দেয়, ফিজিক্যালে মেনলি তোমার অঙ্কই পড়ে, তো অনেক বড় অঙ্ক দেখে আমরা ঘাবড়ে যাই যে বাবা এত বড় অঙ্ক, কি না কি ভ্যালু দিয়েছে, কি করব, এরকম টেনশন শুরু হয়ে যায়। না, আগে তুমি কোশ্চেনটা পড়ো, 5 বার 6 বার, দরকার হলে 7-8 বারও পড়ো, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করে খাতায় কাটাকুটি করে আলটিমেটলি জিনিসটা না করতে পারার থেকে তুমি সময় নিয়ে বারবার করে পড়ো, পড়ে জিনিসটা ঠিক করো, সেটা বেটার, তাই না? তো আগে কোশ্চেনটা ভালো করে পড়ো এবং পড়তে পড়তে কি কি ভ্যালু সেখানে দেওয়া আছে, কি কি ভ্যালু গিভেন, সেগুলো নোট করো। ফেয়ার খাতাতেই করো, কোনো অসুবিধা নেই, নোট করো। যেমন ধরো কোনো তোমার ভেপার প্রেশারের অঙ্ক দিয়েছে, P1 ইকুয়াল টু এটা দেওয়া আছে, P2 ইকুয়াল টু এটা দেওয়া আছে, X1 এটা দেওয়া আছে, X2 এটা দেওয়া আছে, এইভাবে তুমি নোট করো। করে যেটা আননোন, যেটা বার করতে হবে সেটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক দাও, জিজ্ঞাসা চিহ্ন দাও, ঠিক আছে? দিয়ে যখন তুমি ভ্যালুগুলো লিখবে না, তখন আস্তে আস্তে তোমার মাথায় এমনিই ক্লিক করবে যে আচ্ছা এই ভ্যালুগুলো দেওয়া আছে, এইটা বার করতে দিয়েছে, ও এটা তো রাউলেটের সূত্র থেকে হবে, তখন তোমার মাথায় কিন্তু এইভাবে ক্লিক করবে। তো এইভাবে আমরা ফিজিক্যালের অঙ্কগুলো একদম প্রপার মেথডিক্যালি করতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা করার চেষ্টা করব। ওকে, তো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে দেখাবো। তার আগে একটা জিনিস, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার মানে মন থেকে রিকোয়েস্ট যে যখন ভিডিওটা দেখবে প্লিজ খাতা পেন নিয়ে বসো, কারণ আমি যে সলভগুলো করাবো তোমরা যদি নিজে হাতে না করো না তাহলে শিখতে পারবে না। আর যখন আমি স্ক্রিনে কোশ্চেনটা দেখাবো তোমরা খাতায় কোশ্চেনটা লেখো, তারপরে ভিডিওটা পজ করে দাও, আগে নিজেরা ট্রাই করো, কোনো অসুবিধা নেই। হয়তো কেউ কেউ পারবে না, কোনো প্রবলেম নেই, পারবে না তো কি হয়েছে, শিখে নেব। তাহলে শুরু করা যাক। লম্বা একটা শ্বাস নাও, উইথ ফুল কনফিডেন্স কোয়েশ্চেন সলভ করতে শুরু করি। হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যালিন সমূহ, এখান থেকে মোটামুটি 5টা টাইপের কোয়েশ্চেন আসে। টাইপ 1 হচ্ছে কি ডাইরেক্ট কোয়েশ্চেন। ডাইরেক্ট কোয়েশ্চেন মানে যে রিয়াকশানগুলো আমরা পড়েছি প্রিপারেশনে বা কেমিক্যাল প্রপার্টিজে, সেখান থেকে ডাইরেক্ট আইদার রিয়েজেন্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, তো রিয়েজেন্টটা আমাদের বলতে হবে। যেমন এখানে দুটো কোয়েশ্চেন আমি প্রিভিয়াস ইয়ার্স থেকে নিয়েছি। ফার্স্টেরটা RCO2 থেকে RBR হয়েছে, দেখেই বুঝতে পারছো এটা হান্টস-স্টিকার বিক্রিয়া, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, Br2CCl4, রাইট? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন মার্কের জায়গায় হবে Br2CCl4। তারপরের রিয়াকশানটা দেখো, দেখেই বুঝতে পারছো একটা, এটাও অ্যালকিল ব্রোমাইড, ওটাও অ্যালকিল আয়োডাইড, কিন্তু এখানে ব্রোমিন আছে, ওখানে আয়োডিন আছে, তাই তো? তাহলে হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশান হচ্ছে, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশানে আমাদের NaI দিতে হয়, তাহলেই ব্রোমিনের জায়গায় আয়োডিন ঢুকবে, ঠিক আছে? আবার RS নোমেনক্লেচার করতে দিতে পারে। RS নোমেনক্লেচার আমি ছোট করে একটা আলাদা ভিডিওতে ডিটেলে বলে দেব, ঠিক আছে? তো এরকম ছোট ছোট রিয়াকশান যেগুলো আমরা প্রিপারেশনে কেমিক্যাল প্রপার্টিজে পড়েছি ডাইরেক্ট দিতে পারে, ঠিক আছে? টাইপ 2 কোয়েশ্চেন হচ্ছে কি সাবস্টিটিউশন কনসেপ্ট, ঠিক আছে? সাবস্টিটিউশন কনসেপ্ট সেখানে হচ্ছে কি কোয়েশ্চেন দিতে পারে, এখান থেকেই এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সাবস্টিটিউশন কনসেপ্টে বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে, মোটামুটি 7টা কোশ্চেন আমি করেছি, প্রত্যেকটা আমরা এখানে আলোচনা করব। তো সাবস্টিটিউশন আমরা দু ধরনের পড়েছি, SN1 SN2। তো এখানে মেনলি দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেনদের রিঅ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটি অর্ডার, 4-5টা তোমাকে মলিকিউল দিয়ে দেবে, দিয়ে বলবে যে এদের SN1 রিঅ্যাক্টিভিটি কীরকম, এদের SN2 রিঅ্যাক্টিভিটি কীরকম, এরকম বা এরকম রিঅ্যাকশান দিতে পারে। যেমন 1 নম্বর কোয়েশ্চেন দেখো, একটা মলিকিউল দিয়ে দিয়েছে, রিয়েজেন্ট দিয়ে দিয়েছে, বলেছে যে কি প্রোডাক্ট হবে। তো এখানে আমরা কি করে বুঝবো, যে দেখো এখানে আমাদের কি প্রথমেই দেখতে হবে যে আমাকে কি দিয়েছে। আমাকে বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড একটা বেনজাইল ক্লোরাইড রিং আছে, তাই তো? আর বেনজিন রিংয়ের সাথে ডাইরেক্ট একটা Cl গ্রুপ যুক্ত আছে। আমাকে দিয়েছে একটা বেস, তাই না? তো এখানে এই বেসটা থেকে একটা সল্ট দিয়েছে যার মধ্যে একটা বেস রয়েছে, তাই তো? তো এই যে বেসিক পার্ট মানে কি, এটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করতে পারে, রাইট? তো এবার আমি ভাববো যে অ্যাটাকটা কোনখানে করবে, এখানে করবে নাকি এই কার্বনে করবে, ঠিক আছে? তো দেখো এই কার্বনটা কি হাইব্রিডাইজড বলো তো, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, তাই তো? আর এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড। তাহলে কোনটা বেশি বাল্কি স্ট্রাকচার হিসেবে? sp2, কারণ sp2 যে কার্বনটা, এটা তো রেজোন্যান্স করতে পারে না, এটা রেজোন্যান্স করলে কি হবে, এই যে এটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হতে পারে, তাহলে সেইটাকে ভাঙা নিশ্চয়ই অনেক টাফ, কিন্তু এখানে কোনো রেজোন্যান্স নেই এই কার্বনটাতে, তাহলে এটাকে সহজেই ভেঙে এই Clটাকে লিভিং গ্রুপ হিসাবে বার করে দিতে পারে,
রাইট? তাহলে আমার এইখানে সাবস্টিটিউশনটা হবে, তার মানে এ এখানে অ্যাটাক করবে, করে এটাকে বার করে দেবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে? এটা যেমন আছে তেমন থাকবে, এখানে হবে CH2OCH3। দেখো কত ছোট ছোট কোয়েশ্চেন দেয় বেসিক কনসেপ্ট থেকে, সুন্দর না? এখান অ্যাটাক করলো, এখান দিয়ে বেরিয়ে গেল। কেন হলো বুঝতে পারলে? কারণ এখানে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে, তাই জন্যে এটা এই বন্ডটাকে ভাঙা, এই CCl বন্ডটাকে ভাঙা অনেক টাফ দেন এই CCl বন্ড। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখো একই কনসেপ্টের ওপরে, শুধু নিউক্লিওফাইলটাকে পাল্টে দিয়েছে। এখানে নিউক্লিওফাইল রয়েছে SH-, এটা দেখো ডাইরেক্ট অ্যাটাচড আছে, তার মানে এই বন্ডটার পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার থাকবে, কিন্তু এইটা তো ডাইরেক্ট অ্যাটাচ নেই, বেঞ্জাইলিক পজিশনে আছে। তাহলে এখানে SH- টা এই কার্বনে অ্যাটাক করবে, একে বার করে দেবে। তাহলে আমাদের প্রোডাক্ট হবে কি? এইটা CH2SH, রাইট? তো এইরকম ছোট ছোট সাবস্টিটিউশন থেকে আমাদের কোয়েশ্চেন দিতে পারে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন দেখো, যেটা আমি বলছিলাম যে রিঅ্যাক্টিভিটি অর্ডার দেয় SN1 কৌশলে সলভোলাইসিসের রিঅ্যাক্টিভিটি। পরের কোয়েশ্চেনটা SN1 কৌশলে দিয়েছে। তো SN1 এর রিঅ্যাক্টিভিটি যখনই বলবে আমাদেরকে দেখতে হবে কি? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। আমরা জানি কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। তাহলে আমি দেখব যে যে সাবস্ট্রেট আমাকে গিভেন থাকবে বা দেওয়া থাকবে, আমি দেখব 3 ডিগ্রি যদি কোথাও পাই তাহলে সেটা সব থেকে ফার্স্ট হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে চলো চেক করি। এটাতে দেখো এটা 1 ডিগ্রি, এটা যদি আয়োডিনটা বেরিয়ে যায় তাহলে CH3+ হবে। এটা দেখো 2 ডিগ্রি, এটা দেখো 2 ডিগ্রি, এটা দেখো 3 ডিগ্রি, তাই না? তাহলে এইটা হচ্ছে সব থেকে ফার্স্টেস্ট হবে। একইভাবে যদি আমাকে SN2 দেয়, SN2 এখানে SN1 দিয়েছে কোশ্চেনে, তোমাকে পরীক্ষায় SN2 দিতেই পারে। তাহলে SN2-র ক্ষেত্রে আমরা কি দেখব? যখন আমাদের SN2 রিয়াকশানের রেট দেখতে বলবে তখন আমরা স্টেরিক হিন্ড্রান্স দেখব। আমি পড়ানোর সময় বলেছি স্টেরিক হিন্ড্রান্স দেখব, যে কোনটা সব থেকে লেস স্টেরিক। তার কারণ হচ্ছে কি SN2-তে ব্যাকসাইড অ্যাটাক হয়, তাহলে যে সব থেকে কম বাল্কি গ্রুপ সমেত আছে তাকে পেছন দিক থেকে অ্যাটাক করাটা অনেক সুবিধাজনক। তো সেখানে প্রাইমারি যদি হ্যালাইড থাকে, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি। ওকে, 3 নম্বর কোশ্চেনটা দেখো একই টাইপের দিয়েছে, বলেছে যে SN1 বিক্রিয়ায় কোনটা অধিক সক্রিয় হয়। আচ্ছা, এখানে ডাই হ্যালাইড দিয়েছে দুটোরই, তাই না? তো এখানে এইটা ভাঙতে পারে, এইটা ভেঙে প্লাস হতে পারে, এইটা ভেঙে প্লাস হতে পারে, তাই না? তাহলে এইখানে যদি ভাঙে তাহলে দেখো 1 2 3 3 ডিগ্রি হচ্ছে, আর এখানে 1 ডিগ্রি হচ্ছে। তাহলে 2 ডিগ্রি যেখানে হচ্ছে, না সরি 3 ডিগ্রি যেখানে হচ্ছে সেই হ্যালাইডটা বেশি রিঅ্যাক্টিভ হবে দেন 1 ডিগ্রির হ্যালাইডটা, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। একইভাবে এইটাতে দেখো এইখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এইটা দেখো না সরি এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে দেখো অ্যালাইলিক পজিশন, তাই না? আর এইটা হচ্ছে সিম্পল এমনি 1 ডিগ্রি। তাহলে অ্যালাইলিক পজিশনে যে কার্বোক্যাটায়ন হয় আমরা জানি সেটা রেজোন্যান্স স্টেবিলাইজড হয়, তাই না? অ্যালাইলিক পজিশন মানে একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, এরকম টাইপের, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড এরকম। তাহলে এইরকম ধরনের যে কার্বোক্যাটায়নগুলো সেগুলো হচ্ছে বেশি স্টেবল হয়। তাহলে অ্যালাইলিক আর বেঞ্জাইলিক যেখানে থাকবে সেখানে সবসময় SN1 হবে, কারণ অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, তাহলে এই হ্যালাইডটা বেশি রিঅ্যাক্টিভ হবে দেন এই হ্যালাইডটা। ওকে,
তারপরে 4 নম্বরটা দেখো একই টাইপের কোশ্চেন, শুধু SN2 দিয়ে দিয়েছে। SN2 হলে আমরা কি বলেছি, আমরা দেখব স্টেরিক হিন্ড্রান্স, তাই না? তাহলে এইটা দেখবো, এই কার্বনটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি হ্যালাইড, এটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড, ওকে। আর এইটা হচ্ছে সেকেন্ডারি হ্যালাইড। তাহলে প্রাইমারি হ্যালাইডে অ্যাটাক করাটাও সুবিধাজনক বেশি দেন এখানে, কারণ এখানে স্টেরিক হিন্ড্রান্স বেশি, তাহলে এইটা হচ্ছে অধিক সক্রিয়, ঠিক আছে। তারপরে দিতে পারে কি অর্ডার অফ নিউক্লিওফিলিসিটি। দেখো অর্ডার অফ নিউক্লিওফিলিসিটি এটাও কিন্তু সাবস্টিটিউশনের আন্ডারেই পড়ছে, নিউক্লিওফাইল তো সাবস্টিটিউশনের আন্ডারেই রয়েছে। তাহলে নিউক্লিওফিলিসিটির অর্ডার কীরকম হবে, দেখো CH3 তো আমরা জানি প্লাস আই এফেক্ট আছে, তাহলে এ যদি প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন পেয়ারকে অক্সিজেনের মাথায় ঠেলে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, তাহলে ও খুব ভালো নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারবে, তাই না? OH মাইনাসের সেরকম কোনো এফেক্ট কিন্তু নেই, কিন্তু এমনিতে ও এর মাথায় তোমার নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনটা থাকবে। আর CH3COH এর সব থেকে কম হবে, তার কারণ CH3COH এর ক্ষেত্রে একটা রেজোন্যান্স হয়, তাই না? রেজোন্যান্স হয়ে ইলেকট্রনটা ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, তার ফলে অ্যাটাক করার পসিবিলিটি অনেকটা কমে যাচ্ছে। তাহলে নিউক্লিওফিলিসিটি দিয়েও দিতে পারে কোয়েশ্চেন। এখানে আমি এই 3টে দিয়েছি, তোমাকে আলাদা আলাদা ফ্যাক্টর দিতেই পারে, তো তোমাকে বেসিক কনসেপ্ট, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট এইগুলোকে অ্যাপ্লাই করে, বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে আনসার দিতে হবে। অনেক সময় দেখবে বলে যে পোলার প্রোটিক সলভেন্টে কোনটা বেশি নিউক্লিওফিলিক হবে। পোলার প্রোটিক সলভেন্ট মানে কি, যেখানে নিউক্লিওফাইলটা সলভেটের অবস্থায় থাকে। প্রোটিক সলভেন্টে নিউক্লিওফাইলও সলভেটের অবস্থায় থাকে, কার্বোক্যাটায়নও সলভেটের অবস্থায় থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে কোন সব থেকে ছোট সাইজের যে নিউক্লিওফাইল থাকবে সে সব থেকে ভালো সলভেটের অবস্থায় থাকবে। তাহলে যে সলভেটের অবস্থায় আছে, মানে যাকে সলভেন্টের মলিকিউলগুলো ঘিরে ধরে আছে, সে সহজে অ্যাটাক করতে চাইবে না, তাহলে তার নিউক্লিওফিলিসিটি সেখানে কম হবে। তাহলে এরকম কীরকম দ্রবণ সেটা উল্লেখ করে দিয়েও কিন্তু নিউক্লিওফিলিসিটির অর্ডার দিতে পারে। 6 নাম্বার দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে, খুব ভালো কোয়েশ্চেন, বলছে কোনটি দ্রুত ঘটবে। আমাদের কি দিয়েছে, SCN মাইনাস একটা নিউক্লিওফাইল দিয়েছে, সাবস্ট্রেক্ট একই দিয়েছে, প্রোডাক্টে দেখো একটা SCN হয়েছে, একটা NCS হয়েছে। এখান থেকেই আমরা বুঝতে পারছি এটার ক্ষেত্রে সালফার হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, এক্ষেত্রে নাইট্রোজেন নিউক্লিওফিলিক সেন্টার। তার মানে নিশ্চয়ই এই যে SCN মাইনাস এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, রাইট? অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে। তো এক্ষেত্রে একবার সালফার দিয়ে অ্যাটাক করেছে, একবার নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করেছে। কোনটি দ্রুত ঘটবে, যেটা ভালো নিউক্লিওফিলিক সেন্টার সেটা দ্রুত ঘটবে। তাহলে আমি ভাবি যে সালফার ভালো নিউক্লিওফিলিক সেন্টার নাকি নাইট্রোজেন ভালো নিউক্লিওফিলিক সেন্টার। সালফার ভালো নিউক্লিওফিলিক সেন্টার, তার কারণটা কি বলতো, সালফারের সাইজ নাইট্রোজেনের থেকে বেশি এবং ইলেকট্রনের যে ডেন্সিটি সেটা সালফারে ভালোভাবে পোলারাইজেবল অবস্থায় থাকে। সালফারের পোলারাইজেবিলিটি বেশি, মানে সালফারের তো সাইজটা বেশি, তাহলে সালফারের পুরো সাইজটাতে ওই তোমার ইলেকট্রনের ঘনত্বটা চাড়িয়ে থাকবে, ডিলোকালাইজ অবস্থায় থাকবে, যেটা নিউক্লিওফিলিসিটির জন্য খুব ভালো। তাই জন্য S মাইনাস ইজ বেটার নিউক্লিওফাইল দ্যান N মাইনাস। তাহলে S মাইনাস সেন্টার দিয়ে অ্যাটাক করলে তোমার যে প্রোডাক্টটা হচ্ছে সেই রিয়াকশানটা দ্রুত ঘটবে, তার মানে এইটা দ্রুত ঘটবে। খুব ভালো কোশ্চেন। এরকম টাইপেরই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফিলিসিটির তোমার প্রয়োগ দিয়ে আরেকটা কোয়েশ্চেন হয়, এটাও খুব ভালো কোশ্চেন। একটা দিয়ে দিয়েছে সাবস্ট্রেট, সেম সাবস্ট্রেট, একবার KCN দিয়েছে, একবার AgCN দিয়েছে। কি হবে, দেখো যখন KCN দেবে না, তখন CN মাইনাস হিসাবে অ্যাটাক করবে, তখন CN মাইনাস দিয়ে অ্যাটাক করবে, কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, তাহলে তখন তৈরি হবে RCN, ঠিক আছে। আর যখন AgCN হবে এটা SN2 মেকানিজম, আর যখন RCN হবে এখানে AgCN হবে তখন SN1 মেকানিজমে হবে। প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে CN মাইনাস নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করবে, দিয়ে তৈরি করবে RNC। কিন্তু কেন এরকম হলো, কেন এখানে কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করলো, কেন এখানে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করলো, খুব ভালো কোয়েশ্চেন, একটু ভালো করে শুনবে মন দিয়ে।
সেটা হচ্ছে, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার্সেরই কোয়েশ্চেন। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো যখন RBR হিসাবে আছে না, তখন এর মাথায় ডেল প্লাস হচ্ছে, এর মাথায় ডেল মাইনাস হচ্ছে, কারণ হ্যালাইডের হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তাই তো? তাহলে এখানে ডেল প্লাস চার্জ তৈরি হয়েছে, মানে খুব সূক্ষ্ম একটা চার্জ তৈরি হয়েছে, পুরো প্লাস তো হয়ে যায়নি, ডেল প্লাস, ডেল মানে খুব কম, তাই না? তাহলে এখানে এই যে আর ডেল প্লাস, এটা হচ্ছে সফট সেন্টার, সফট পজিটিভ সেন্টার, তাই না? সফট পজিটিভ সেন্টার। তো একটা প্রিন্সিপাল আছে যেটা উঁচু ক্লাসে আছে, সেই প্রিন্সিপালটার নাম হচ্ছে HSAB, স্যাপ প্রিন্সিপাল। তো স্যাপ প্রিন্সিপাল অনুযায়ী কি বলা হচ্ছে, যে সফট কম্বিনেশন আর হার্ড কম্বিনেশন ইজ মোস্ট স্টেবল দেন হার্ড কম্বিনেশন অ্যান্ড সফট কম্বিনেশন। তাহলে কি বলছে, সেম কম্বিনেশন, যখন সফট কম্বিনেশন হবে সেটা খুব স্টেবল হবে, যখন হার্ড কম্বিনেশন হবে সেটা খুব স্টেবল হবে। যদি দুটো কম্বিনেশন আমার সফট হার্ড অথবা হার্ড সফট হয়, তাহলে এই দুটো কিন্তু অতটা স্টেবল নয়, রাইট? তাহলে এখানে সফট সেন্টার হয়েছে, তাহলে CN মাইনাসের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিও কম, তাহলে কার্বন এখানে সফট সেন্টার। তাহলে সফট সেন্টারে অ্যাটাক করতে গেলে আমাকে সফট সেন্টার দিয়েই অ্যাটাক করতে হবে, কারণ আমরা জানি কি সফট কম্বিনেশন ইজ মোস্ট স্টেবল, আর সবাই হচ্ছে কি তোমার স্টেবল হতে চায়। তাহলে CN মাইনাসের কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করবে, তৈরি হবে RCN। এখানে দেখো যখনই AgCN দেবে না, তখনই ফার্স্টের Ag কী করবে, বিআরকে টেনে নেবে, নিয়ে R প্লাস কার্বোক্যাটায়ন তৈরি করবে। কার্বোক্যাটায়নে কিন্তু কোনো ডেল প্লাস নয়, কার্বোক্যাটায়নে কিন্তু ফুল পজিটিভ চার্জ, তার মানে এটা হচ্ছে কি হার্ড সেন্টার, রাইট? তাহলে হার্ড সেন্টার হলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেন হচ্ছে হার্ড সেন্টার, তাহলে এখানে কি হবে বলো, হার্ড কম্বিনেশন হবে। তাহলে এখানে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করবে, তৈরি করবে RNC মানে আইসোসায়ানাইড, এখানে তৈরি হবে অ্যালকিল সায়ানাইড, এখানে তৈরি হবে অ্যালকিল আইসোসায়ানাইড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের অন্য অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল দিয়েও তোমাকে পরীক্ষা দিতে পারে, কিন্তু তোমার কনসেপ্ট যখন ক্লিয়ার আছে, তোমাকে যে কোনো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল দিক না কেন তুমি সুন্দরভাবে উত্তরটা করে আসতে পারবে। ওকে, এরপরে আসি টাইপ 3তে, এলিমিনেশন কনসেপ্ট। ভেরি ইজি কনসেপ্ট। এখানে তোমার একটা তোমাকে দিয়ে দিয়েছে কি, দেখো অ্যাসিমেট্রিক একটা হ্যালো অ্যালকিন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে একটা মেজর প্রোডাক্ট হবে, একটা মাইনর প্রোডাক্ট হবে। তো কোনটা হবে, দেখো এখানে একটা বিটা হাইড্রোজেন আছে, এখানে একটা বিটা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে CH2, তাহলে এটা একটা বিটা হাইড্রোজেন, এটা একটা বিটা হাইড্রোজেন। তাহলে এলিমিনেশনটা দুরকমভাবে হতে পারে, তাই না? এই যে তোমার বেস দিয়েছো OH মাইনাস, এটাকে খেলো, এটা এখানে পড়লো, এটাকে বেরোলো, তার জন্য একটা প্রোডাক্ট হতে পারে কি CH3 CH ডাবল বন্ড CH CH2। আর যদি এই বিটা হাইড্রোজেনটাকে খায় তাহলে কি হবে, তাহলে হবে একে এটা খেলো, এটা এখানে পড়লো, এটা বেরোলো। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH CH CH3 CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH3। ওকে, এবার দেখো কোনটা অধিক প্রতিস্থাপিত, এইটা অধিক প্রতিস্থাপিত। এই ডাবল বন্ডটার দেখো, এই যে একটা কার্বন, এখানে একটা CH3 আছে, একটা হাইড্রোজেন আছে, এখানে একটা CH2 আছে, এটা দিয়ে CH3 হবে, হ্যাঁ CH3 হবে, CH3 আর হাইড্রোজেন হয়েছে, তাই না? এটা অধিক প্রতিস্থাপিত, তার মানে এটা হচ্ছে তোমার সেট যে প্রোডাক্ট, আর এটাই হচ্ছে তোমার বেশি স্টেবল, অধিক প্রতিস্থাপিত বেশি স্টেবল। তাহলে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এটা হচ্ছে দেখো কম প্রতিস্থাপিত, শুধুমাত্র একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন হয়েছে ইথাইল গ্রুপ দিয়ে, তাহলে এটা হচ্ছে বি, তার মানে এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। আচ্ছা, এই যে প্রতিস্থাপিত ব্যাপারটা বুঝতে পারছো তো, মানে C ডাবল বন্ড C, এখানে 4টে হাত, তো এখানে যদি একটা আর গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়, এখানে যদি একটা আর গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়, এখানে যদি একটা আর গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে বলবো কি 4টে হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়েছে। আর যদি এখানে হাইড্রোজেনগুলো রয়ে যায়, এখানে তো হাইড্রোজেনগুলো রয়ে যায়, তাহলে সেটা প্রতিস্থাপিত
হয়নি, তাহলে আমাদের এখানে দেখতে হয় যে কটা হাইড্রোজেন আছে আর কটা হাইড্রোজেনের বদলে অন্য গ্রুপ এসেছে। বুঝতে পারছো? দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এরও একটা হাইড্রোজেন আছে, এখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ, এখানে এদিকে দুটো হাইড্রোজেন আছে, এদিকে আর একটা হাইড্রোজেন আছে, একটা শুধু ইথাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, আর এখানে দুটো আর গ্রুপ দিয়ে মিথাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এইভাবে দেখতে হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে এলিমিনেশন কনসেপ্ট। ওকে, টাইপ 4 এর কোয়েশ্চেনটাও খুব ভালো একটা কোয়েশ্চেন। সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। দেখো, সাবস্টিটিউশনেও আমরা বেস ইউজ করি, এলিমিনেশনেও আমরা বেস ইউজ করি। তাহলে কখন সাবস্টিটিউশন হবে আর কখন এলিমিনেশন হবে সেটা আমরা বুঝবো কী করে? দেখো, 1 নম্বরে একটা কোয়েশ্চেন দিয়েছে 2-ব্রোমোপ্রোপেন, এখানে NaOMe দিয়েছে, এখানে KOCM3। দেখো, এটা একটা বাল্কি বেস দিয়েছে। দেখবে আমি যখন রিভিশনের যে চ্যাপ্টারটা করেছি, রিভিশনের যে ভিডিওটা করেছি, সেখানে দেখবে আমি কিন্তু এটা বলেছি যে যেখানে আমার বাল্কি বেস থাকবে সেখানে কিন্তু সাবস্টিটিউশন হবে না, কারণ বাল্কি হলে সে অ্যাটাক করবে কি করে, তাই না? তাহলে সেখানে কিন্তু আমার হবে এলিমিনেশন। বাল্কি বেস দেখলেই চোখ কান বুঝে হবে এলিমিনেশন, কারণ স্টেরিক হিন্ড্রান্সের জন্য সে কিন্তু অ্যাটাক করতে পারবে না, রাইট? আর যদি লেস বাল্কি গ্রুপ থাকে তাহলে সেখানে হবে সাবস্টিটিউশন। তাহলে আমার প্রোডাক্ট কি হবে? তাহলে আমার প্রোডাক্ট হবে 2-ব্রোমোপ্রোপেনের আগে স্ট্রাকচারটা এঁকে নেবে, CH3 CHBr CH2H। তাহলে এখানে বেসটা আসবে, এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্ট হবে CH3 CH ডবল বন্ড CH2। আর এখানে যেহেতু সাবস্টিটিউশন হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি, এখানে অ্যাটাক করবে, বিআরকে বার করে দেবে, তাহলে তৈরি হচ্ছে CH3 CH3 আর এখানে OMe, রাইট? এরপরের কোয়েশ্চেনটা দেখো, বলছে কোনটিতে স্টাইরিন বেশি পরিমাণে উৎপন্ন হবে? খুব ভালো কোয়েশ্চেন। দেখো, এখানে কি বলছে, যখনই তোমাকে দেবে না যে এরকম একটা প্রোডাক্ট যেখানে এলিমিনেশন হয়ে একটা প্রোডাক্ট পেয়েছো আর সাবস্টিটিউশন হয়ে একটা প্রোডাক্ট পেয়েছো, তখনই তোমাকে ভাবতে হবে যে এখানে এলিমিনেশন হবে নাকি সাবস্টিটিউশন হবে। দেখো, এটা ক ডিগ্রি হ্যালাইট, এটা 1 ডিগ্রি হ্যালাইট, আর এটা হচ্ছে 2 ডিগ্রি হ্যালাইট। তাহলে 1 ডিগ্রি হ্যালাইটে যেহেতু স্টেরিক হিন্ড্রান্স একদমই নেই, তাহলে এক্ষেত্রে সবসময় আমরা সাবস্টিটিউশন প্রোডাক্টটা বেশি পরিমাণে পাবো, এলিমিনেশনটা কম পরিমাণে পাবো। ওকে, তাহলে এলিমিনেশন করেই তো আমরা স্টাইরিন পেয়েছি না। তার 2 ডিগ্রির ক্ষেত্রে দেখো সাবস্টিটিউশনের চান্স একটু কমে যাচ্ছে, কারণ 2 ডিগ্রিতে বাল্কিনেস বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সাবস্টিটিউশন প্রোডাক্টটা কিন্তু কম পরিমাণে হবে। যখনই সাবস্টিটিউশন কম পরিমাণে হবে তখনই কিন্তু এলিমিনেশন বেশি পরিমাণে হবে। তাহলে আমরা তখন এলিমিনেশন প্রোডাক্ট যেটা মানে স্টাইরিন, সেটাকে আমরা বেশি পরিমাণে পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা স্টাইরিনের পরিমাণ বেশি পরিমাণে পাবো। একদম বেসিক কোয়েশ্চেন। টাইপ 5 দেখো, কনভার্সন বা রূপান্তর। এই চ্যাপ্টার থেকে খুব একটা কনভার্সন পড়ে না, খুব ছোট ছোট কনভার্সন পড়ে এবং খুবই ইজি, ঠিক আছে? বেসিক যে রিয়াকশানগুলো আছে সেগুলো জানলেই কিন্তু এই কনভার্সনগুলো খুব ভালোভাবে করা যায়। টলুইন থেকে বেনজাইল অ্যালকোহল। ফার্স্টে আমরা কি বলেছি, যখনই আমরা কোনো একটা কিছু কনভার্সন দেবে আগে আমরা স্ট্রাকচারটা আঁকবো, তাই তো? তাহলে স্ট্রাকচারটা আঁকি। দেখো এখানে কি হচ্ছে, CH3 টলুইন, এখান থেকে আমাদের কনভার্ট করতে দিয়েছে CH2OH, তাই তো? তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে যে এখানে কী পরিবর্তন হয়েছে। CH3 গ্রুপটা একটা হাইড্রোজেন OH দিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে ডাইরেক্ট ওয়াটার দিলে তো এরকম হবে না। তাহলে আমরা এক কাজ করি, এখানে ফার্স্টে হ্যালোজিনেশন করি, ঠিক আছে? হ্যালোজিনেশন করলে কি হবে, একটা হাইড্রোজেন CH2Cl হবে, রাইট? এখানে 1 মোল দেবো। যদি এখানে 1 মোলের বদলে বেশি মোল দিয়ে দিই তাহলে বেনজিন রিংয়েও কিন্তু Cl ঢুকে যাবে, ঠিক আছে? এবার এখানে কি করব, দেখো এবার Cl গুড লিভিং গ্রুপ, আর এটাও রয়েছে তোমার sp3 কার্বন। তাহলে এখানে সাবস্টিটিউশন খুব ভালো হবে। তাহলে এখানে অ্যাটাক করে এখানে বার করে দেবে OH। তাহলে OH মাইনাস একটা ওলা কিছু একটা দিতে হবে। তাহলে আমি NaOH দেবো, NaOH এর OH মাইনাস এখানে অ্যাটাক করে আমাদের তৈরি করবে কি
CH2OH। ওকে, ভাবনাটা আমাদের এরকম হবে। 2 নম্বর কি বলেছে দেখো, বেনজিন থেকে বাইফিনাইল। এটা খুবই সহজ রিয়াকশান, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন টাইপেরই। 2 অণু যদি বেনজিন নাও, তাতে যদি Br2 আর Fe দাও, ফার্স্টে কি তৈরি হবে? ফার্স্টে তৈরি হবে Br, ঠিক আছে, অ্যালকিল ব্রোমাইড তৈরি হলো, ঠিক আছে, এটা আমরা প্রিপারেশনে পড়েছি। এবার এখানে দেবো সোডিয়াম ইথার। কি বিক্রিয়া বলো তো এটা? এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া। তাহলেই আমরা বাইফিনাইল পেয়ে যাব, সোজা না? 3 নাম্বার দেখো, ইথেন থেকে ব্রোমো ইথিলিন। দেখো ইথেন হচ্ছে কি স্যাচুরেটেড, তাই না? আর ইথিলিন হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে দেখো স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড আমরা কি করে করতে পারি? ভেবে দেখো তো কি করে করতে পারি? এলিমিনেশন, ঠিক আছে। এলিমিনেশন করতে গেলে তাহলে আগে আমাদের হ্যালোজেনেশন করে সেটাকে ডাইব্রোমাইড বা মোনোব্রোমাইডে কনভার্ট করে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা হ্যালোজেনেশন করি, তারপরে এখানে অ্যালকোহলীয় KOH দিয়ে দিই। তাহলে কি হবে? এখানে অ্যাসিডিক হাইড্রোজেনটাকে খাবে, এটা এখানে পড়বে, বিয়ারটা বেরিয়ে যাবে, তাহলে তৈরি হবে আমাদের ইথিলিন। ওকে, এবার ইথিলিনে তুমি Br2 দিয়ে দাও, তাহলে কি হবে? দুটোতেই তো ব্রোমিন যুক্ত হয়ে যাবে, CH2Br CH2Br। ওকে, আবার আমরা এলিমিনেশন করে নেব, তাই না? এই হাইড্রোজেনটাকে ধরো খেলো, এটা এখানে পড়লো, এটা বেরিয়ে গেল, তাহলেই তো আমাদের তৈরি হয়ে গেল আমরা যেটা চাইছি। ওকে, তাহলে দেখো বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কত সুন্দর কনভার্সনগুলো করতে পারলাম। এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সলভ করার আগে আমি ডেসক্রিপশানে রিভিশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে একবার রিভিশনটা করে নিও। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের রিভিশনটা করে নিয়ে তারপর কোয়েশ্চেনগুলো নিজেরা সলভ করো, দেখো তোমাদের অনেক বেশি উপকার হবে।